হ্যালো এভরিওয়ান, আমি মিশকা রিক্তা ইসলাম মায়া লেখা হৃদমায় প্রেমগাথা পর্ব 26 নতুন পর্ব নিয়ে চলে আসলাম। চলো গল্প শুরু করা যাক। হৃদের কালো মার্কারিস গাড়িটা খানবাড়ির গেটে ধরে ঢুকে বাগানের চত্বর থেকে আরাফ খান তাকালো সেদিকে। বাড়ির মালিকের সঙ্গে দাঁড়িয়ে কাজ দেখছিলেন তিনি। অসমের হৃদের গাড়িটা বাড়ির গেট ধরে ঢুকতে দেখে তিনি সেদিকে আগায় হাতে লাঠি ভর করে। আজকাল হৃদের মতিগতি ভালো ঠেকলো না ওনার কাছে। যেই ছেলেকে ধরে বেঁধে চট্টগ্রামে আনা যেত না, সেই ছেলে আজকাল ঘন ঘন পাড়া পড়ছে চট্টগ্রামের মাটিতে। ব্যাপারটা সন্দেহজনক, ভীষণ রকমের সন্দেহজনক। তিনি আরও 2 দিন আগে শুনেছিল এই ছেলে চট্টগ্রামে এসেছে। ওনাদের সাথে দেখা না করে মুরাদপুর ফ্ল্যাটে পড়েছিল 2 দিন। কিন্তু কেন পড়েছিল জানা নেই, সেই কারণটা আপাতত তিনি জানেন না। শুনেছে এর মধ্যে বাবা নিহালের সঙ্গে দেখা করতে হৃদ খান কিন্তু ওনাদের কাছে আসেনি, দেখাও করেনি। এমনটা তো না যে হৃদ খান চট্টগ্রামে তার বাবার কাজে এসেছে। তিনি বেশ বুঝতে পারলেন হৃদ খান তার মতলব আজকাল হুটহাট চট্টগ্রামে চলে আসে। তাছাড়া হৃদ যদি তার বাবার কাজে চট্টগ্রামে আসার হতো তাহলে মারুদপুরে না থেকে বাড়িতে আসতো, ওনাদের সাথেই থাকতো। কিন্তু হৃদের মারুদপুর থাকার পেছনে নিশ্চয়ই সাংঘাতিক ব্যাপার স্যাপার আছে ওনার মনে হয়। নয়তো এই ঘাট ঠেটা হৃদ খান এমনি কোথাও পড়ে থাকার মানুষ না। সেখানে এই ছেলে বাবা মা বিচ্ছেদের পর নিজের বাড়িতে না থেকে নিজের আলাদা বাড়িতে উঠেছে। সেই ছেলে আর যাই হোক অন্তত মতলব ছাড়া মুরাদপুর পড়ে থাকবে না। বিচক্ষণ আরাফ খান হাতের লাঠি ভর করে সামনে এগোলো। হৃদকে দেখালো গাড়ি থেকে নেমে কেমন গুমোট গম্ভীর মুখে হনহন করে চলে যেতে গভীর ভেতরে পথে। কিন্তু মাঝে পথ আটকে দাঁড়ালো আরাফ খান। যাওয়ার পথে বাধা পাওয়ায় বিরক্তি কপাল গোটালো হৃদ। আরাফের খানের দিকে তাকিয়ে বিরক্তি কণ্ঠে বলল, কি সমস্যা, কি চাই তো অনেক কিছু, কিন্তু তুই তো দিতে অক্ষম। তুই তো আর আমার বউ না, নাতি হোস, দিবি কেমনে? আরাফ খানের রসিকতার কথা হৃদের বিরক্তি বাড়ে। এমন মন মেজাজ ভালো নেই, বইয়ের সাথে রাগারাগি করে এসেছে সে। হৃদ বিরক্তি নিয়ে পাশ কাটাতে চাইলো আরাফ খানের, কিন্তু আবারও একইভাবে পথ আটকে দাঁড়ালো তিনি। জহরির দৃষ্টিতে হৃদের পা থেকে মাথা পর্যন্ত পরখ করলো একবার। হৃদের বাম হাতের কবজিতে বেশ বড়সড় একটা ব্যান্ডেজ চোখে পড়লো ওনার, সাথে কপালেও ছোট একটা 1 টাইম ব্যান্ডেজ করা। এই অল্প সময়ে তিনি ভাবলেন হৃদ হয়তো মারামারি করে নিজের মাথা আর হাত ফাটিয়ে এসেছে। তাই তিনি তীক্ষ্ণ গলায় হৃদকে প্রশ্ন করে বলল, তোমার এই অবস্থা কেন? কি করে এসেছিস তুই? হৃদের সোজাসাপটা উত্তর, বিয়ে করে এসেছি। আরাফ খান বলতে দেরি, কিন্তু হৃদের তৎক্ষণাৎ উত্তর আসতে দেরি হলো না। চট করে নিলুপ্ত গলায় বলে ফেললো কথাটি। হৃদের ভাষী। সে কখনো কোনো কথা মিথ্যে বা লুকোচুরি করে না, আর না কাউকে পরোয়া করে। স্থান কাল মানুষ ভেদ করেও সে সর্বদা স্পষ্ট ভাষা কথা বলতে পছন্দ বলেও। আরাফ খান জানে হৃদের স্পষ্টভাষী সর্বত্র সত্য কথা বলে। তারপরেও তিনি হৃদের এই বিয়ের করে এসেছে এই কথাটা বিশ্বাস করলেন না। বিশ্বাস না করার পেছনে অবশ্যই কারণ আছে। বিগত কয়েক বছর ধরে হৃদের বিয়ের চাপ দিচ্ছেন ওরা, কিন্তু সে রাজি নয়। এমনকি হৃদ বিয়ে করবে না বলে এই নিয়ে বাসায় তুমুল হুলস্থুল পাকিয়েছিল। কত কাহিনী করলো হৃদ বিয়ে করবে না বলে। সেই জন্যই তো বাধ্য হয়ে হৃদ থেকে 3 বছরের ছোট 27 বছরের ফায়েদকে বিয়ে করালো। নয়তো হৃদের আগে বিয়ে করাতেন ওনারা। এখন এত কাহিনীর পর যদি হঠাৎ করে হৃদ এসে বলে সে বিয়ে করে এসেছে, তাহলে ওনাদের বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। হলেও তাই। আরাফ খান হৃদের বিয়ের কথাটা এক রত্তিও বিশ্বাস করেনি। উল্টে তিনি ভাবলেন হৃদ ওনার সাথে হেয়ালি করছে। সেই জন্য তিনি হৃদের সাথে হেয়ালিপনা করেই বললেন, বিয়ে করে এসেছিস ভালো কথা, কিন্তু তোর এই অবস্থা কেন? বিয়ে করতে কি আর যুদ্ধ করা লাগে নাকি? আঘাত পেয়েছিস কিভাবে? আবারও হৃদের দায়সার উত্তর দিল, বউ মেরেছে। আরে সাব্বাস, বইয়ের হাতে মার খেয়ে এসেছিস অবশেষে। আমার তো গর্ববোধ হচ্ছে তোর বইয়ের উপর হৃদ। বাপরে, কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। হৃদ খানকে কেউ পেটায়? তোর বউ তো আমার একটি ধন্যবাদ দেওয়া দরকার। হৃদ বাঘিনীর বাচ্চা সে, তোকে মরার মতো দুঃসাহসিকতা কাজ সে করেই ফেললো। আরাফ খানের কৌতুক কথায় তাতে দাঁত চাপলো হৃদ। রাগ বাড়তে সেজন্য চোয়াল শক্ত হলো জেদে। সামনে থেকে সরো দাদা ভাই, ভালো লাগছে না। হৃদ আবারও পাশ কাটাতে চাইলে ফের বাধা দিল আরাফ খান। তিনি যেন আজ শপথ করেছে হৃদকে সর্বোচ্চ বিরক্ত করবে। তিনি হৃদের পথ আটকে দাঁড়াতে একইভাবে খোঁচা মেরে বলল, আমার তোর ভালো লাগবে না, এটা স্বাভাবিক। আমি কি আর তোর বউ লাগি যে আমাকে তোর ভালো লাগবে? ভালো লাগার মানুষ তো মায়ের খেয়েই এসেছিস, আর কি চাই? এমন বউ সোহাগী স্বামী কতজন পারে? তুই তো সাংঘাতিক কপাল নিয়ে জন্ম
নিয়েছিস হৃদ, সোজা স্বামী পেটা বউ পেয়েছিস। তোর ভাগ্যটা ভালো বুঝলি, আমার বউ তো খালি আদর করে, মারে না। আরাফ খানের খোঁচা মারা হিয়ালি কথায় হৃদ দাঁতে দাঁত পিষে জোরপুরুক আরাফ খানকে পাশ কাটিয়ে হন করে চলে গেল বাড়ির ভেতরে। হৃদ চলে যেতেই দেখে বৃদ্ধ বয়সের ঝুলন্ত চামড়া সুন্দর হাসলেন তিনি। হৃদের চলে যাওয়ার দিকে হাসতে হাসতে ঘুরে সামনে তাকাতে তখনই চোখে পড়ল আসিফকে। হৃদের গাড়ি পার্কিং করে এদিকটা আসছিল, কিন্তু আসিফের ভঙ্গিমা এমন যেন সে চুরি করে ধরা পড়ে যাওয়ার ন্যায় অবস্থা। আরাফ খান তীক্ষ্ণ দৃষ্টি ফেলে আসিফের চোরের মতন মতিগতিটা চট করে ধরে ফেলল। আসিফ সে ওনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এমন চোরের মতো পলায়ন করতে চাইছিল, যেটা বুঝতে পেরে তিনি আসিফের ভয়টা আরও বাড়িয়ে দিয়ে তখনই হাঁক ছেড়ে ডাকলো আসিফকে, এই হৃদ ভাইয়ের বলদ, এদিকে আয়। আসিফ থতমত মুখে আরাফ খানের দিকে এগিয়ে আসলো। পালাতে গিয়েও আরাফ খানের চোখে ধরা পড়ে যাওয়ার আসিফ বোকা হাসলো। মাথা চুলকাতে আরাফ খানের সামনে দাঁড়াতে তিনি সন্দেহভাজন দৃষ্টিতে আসিফকে পরখ করে বলল, কি ব্যাপার, কাহিনী কি বলতো? আজকাল ঘন ঘন কি করিস তোরা চট্টগ্রামে, কি চলে তোদের? আসিফ বোকা হেসে উত্তর করে বলল, কিছু চলে না দাদাভাই, এমনি কাজে এসেছিলাম আমরা। কি কাজে আসলি শুনি? তোর হৃদ ভাই যে বলে গেল সে বইয়ের বিয়ে করেছে, ঘটনা কি সত্যি? আসিফ একইভাবে বোকার মতো বলল, হৃদ ভাই বলেছে এমনটা, যদি বলে থাকে তাহলে হবে হয়তো সত্যি, আমি কিছু জানি না। সারাদিন তো থাকিস হৃদের সাথে বলদের মতন, আবার বলছিস জানিস না কিছু। সত্যি করে বলতো তোদের মধ্যে কি চলে? আমরা তো তোদের দুজনের কেমন সন্দেহ লাগে, কেমন সম্পর্কে জড়িয়ে পড়িস নি তো তোরা? আবার ছিটকে দূরে সরে যাওয়ার মতো পিছু হাঁটলো আসিফ, নাক মুখ কুচকে আহাজারি করার মতন করে বলল, কি বলেন এইসব দাদাভাই? হৃদ ভাই আমার বস হয়, আমার একই হৃদ ভাইয়ের সঙ্গে থাকা, আমার কাজই হৃদ ভাইয়ের সঙ্গে থাকা, নয়তো আমি মেয়েতে ইন্টারেস্ট। তোদের ইন্টারেস্ট বুঝবো কেমনে? হ্যাঁ, কোনো দিন তো দেখলাম না দুই বদলদের এক বদলদেও একটা মেয়ে পটাইতে, খালি বলদের মতো সারাদিন একজন আরেকজনের ডাকিস। তুই ঝাপিস হৃদ ভাই করে, আর হৃদ ভাই মরে আসিফ করে, আর আমরা তোদের প্রেমিক প্রেমিকা মনে করতেই পারি। কী সব কথাবার্তা বলছেন দাদাভাই? হৃদ ভাইয়ের ভাবি আছে, ভাই শুনলে আমাকে ঝাড়বেন। হৃদ ভাইয়ের ভাবি আছে মানে হৃদকে ভাবিতে ইন্টারেস্ট নাকি? আমতা করে আসিফকে বলল, না মানে হৃদ ভাইয়ের ভাবির সাথে সম্পর্ক আছে। আরাফ খান অবাক হওয়ার মতন করে বলল, কি বলিস এইসব? হৃদ শেষে মাসে কোনো ভাবির সাথে সম্পর্কে জড়ালো আসিফ? বোটা কার বইয়ের সাথে পরকিয়া করলো? হৃদ ভয়ে ভিতরটা মোচড় দিয়ে উঠলো আসিফের। কথায় সে অনেক কিছু বলে ফেলেছে আরাফ খানকে। যদি এইসব কথা হৃদের কানে যায় তো আসিফকে আস্ত রাখবে না। হৃদ পছন্দ করে না এইসব পার্সোনাল লাইফ সম্পর্কে কাউকে শেয়ার করা। আসিফ আরাফ খানের কথায় ফ্যাসাদে পড়ে কিভাবে সে মুখ ফসকে কথাগুলো বেরিয়ে গেল। এখন আসিফ যদি আর কিছুক্ষণ আরাফ খানের সম্মুখে দাঁড়িয়ে থাকে তাহলে তিনি খুঁচিয়ে বাকি কথাগুলো আসিফের পেট থেকে বের করবেন নিশ্চিত। আসিফ নিজেকে বাঁচাতে হঠাৎ করে দৌড় লাগালো বাড়ির ভেতর দিকে। আকস্মিক ঘটনা হততম্ব হয়ে যায় আরাফ খান। তিনি যখন বুঝতে পারেন আসিফ ওনার থেকে বাঁচতে দৌড় লাগিয়েছে, ঠিক তখনই আসিফের যাওয়ার পথে খানিকটা চেঁচিয়ে উঠলেন তিনি। বললেন, আরে বলে তো যা, কার বইয়ের সাথে পরকিয়া করে বেড়াচ্ছে মেয়েটাকে? আসিফ দৌড় পালাতে খানিকটা চেঁচিয়ে জানালো, মেয়েটা আপনাদের আত্মীয় হয় দাদাজান। আত্মীয়র কথা মাথায় আসতেই আরাফ খানের মাথায় প্রথমে শশীর নামটা ঢুকলো। মেয়েটার সাথে হৃদের সম্পর্ক কথা শুনছিল ওনার আরও কয়েক বছর আগে। দুইজনকে বিয়েও দিতে চেয়েছিল ওনারা, কিন্তু শশীর বয়স কম হয় বা শশীর পড়াশোনা শেষ হয়নি বলে বিয়ে আর হয়নি। তারপরে কি হলো কি জানি, হৃদের বিয়ে করার না বলে একবারে বেঁকে বসলো। আরাফ খানের মনে হলো হৃদে আবারও হয়তো শশীর সাথে প্রেমের সম্পর্ক মজেছে। যদি তাই হয় তাহলে তাদের দুটোকে ধরে হাতে বিয়ে সেরে ফেলবেন ওনারা। বহমান নদীর স্রোতের মতো সমস্ত সময় তার নিজস্ব গতিতে যাচ্ছে। হৃদ মায়ের ওপর রাগ করে চট্টগ্রাম শহর ছাড়লো। আজ গোটা 35 দিন হলো। এত মায়ের অবশ্য ভাবান্তর নেই। সে হৃদের জন্য মোটেও চিন্তিত না, বরং সে সেদিনের পর নিখোঁজ স্বামীকে নিয়ে বেশ চিন্তিত। হৃদ চুক্তিপত্র কাগজগুলো মায়াকে ফেরত দেয়নি, উল্টো মায়াকে হুমকি ধামকি দিয়ে শাসিয়ে গেল। এমনকি মায়ের ভয় হয় যদি হৃদ খান কোনোভাবে মায়ের নিখোঁজ স্বামী ক্ষতিরতি করে বসে তো। মায়ের নিজের স্বামীর জন্য অস্থির উন্মাদনা হয়ে সেদিন হৃদের হাতে মার খেয়ে বাসায় এসে প্রথমে নিজের স্বামীকে ফোন দিয়েছিল খোঁজ নিতে। হৃদ মায়ের স্বামীর ক্ষতি করার আগেই সাবধান করতে চেয়েছিল লোকটাকে, কিন্তু আফসোস মায়ের ফোন কলই সেদিন হতে আজ পর্যন্ত লোকটা রিসিভ করেনি। আন্না কল ব্যাক করেছে। মায়া জানি না কেন লোকটা মায়ের কল রিসিভ করে না। মায়া মনে করলো এই প্রথম রাতে ও লোকটার সাথে রাগারাগি করে অনেক কিছু বলে ফেলেছে বিদায় এখন মায়ের স্বামী অপমানিত হয়ে ওর কল রিসিভ করছে না। আসলে দোষটা মায়েরই। মায়া বাড়াবাড়ি করে অনেক কথা বলে ফেলেছিল সেদিন। প্রথম ফোন আলাপে এত বাজে ব্যবহার করা ঠিক হয়নি মায়ের। মায়ের কষ্ট
সেই সাথে সঙ্গী হয় কান্না। দিশাহারা হয়ে মায়া হঠাৎ কেমন উদাসীন হয়ে পড়ল। সব কিছুর ওপর কিছুই মনটা বুঝতে না পেরে প্রতিদিন নিখোঁজ স্বামীর খোঁজ নিতে কল দেয় হৃদকে। ব্যাপারটা স্বাভাবিক হলে হয়তো হৃদ মায়ের কল রিসিভ করতো। স্বাভাবিকভাবে অপরিচিত থেকে বউয়ের সাথে ফোনে আলাপ চালাতো, কিন্তু বিষয়টা হৃদের সাথে স্বাভাবিক ঠেকলো না। যবে থেকে বুঝতে পারলো মায়া হৃদকে নিজের পজিটিভ কিছু চিন্তা করছে না, তবে সে থেকে অস্থির হলো। হৃদ মায়ের স্বামী হয় এই সত্যিটা যদি মায়া কখনো জানতে পারে, তাহলে সে হৃদকে স্বামী হিসাবে মানতে নারাজ হবে, তার থেকে তালাক চাইবে। এই কথাটি হৃদের মাথায় আসতে হৃদের শরীর রাগে টকবগিয়ে উঠে তিরতির করে। এর আগে জিদে হৃদ মায়ের কোনো ফোন কল রিসিভ করে না, আর না কল ব্যাক করে, বরং হৃদ ইচ্ছে করে মায়াকে ইগনোর করছে। হৃদ শুরু থেকে মায়ের সাথে সম্পর্কে ছাড়তে চায়নি, বরং তার অজানা বউ সম্পর্কে প্রথম জানার কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু হঠাৎ করে মায়াকে প্রথম দেখে সে সন্দেহের বসে অজানা বইয়ের খোঁজ করলো। তারপরে বইয়ের হদিশ না পাওয়ায় হৃদ এক জেদ নিয়ে বউকে খুঁজে বেড়ায়। খুঁজে যখন দিশাহারা হয়ে উঠেছিল বউকে না পেয়ে, তখন হৃদের মনে অচেনা বইয়ের প্রতি অস্থির টান আর প্রচুর ইন্টারেস্ট জন্ম নিল। তারপর সেই ইন্টারেস্ট থেকেই আজ এই পর্যন্ত এসে দাঁড়ালো। অবশেষে বউকে খুঁজে পেল। কোনো এক অজানা অধিকার নিয়ে বউকে খুঁজে পাওয়ার প্রথম দিনই থাপড় মেরে বসলো রাগে। তারপর হৃদ কেমন করে যেন বইয়ের প্রতি নজর রাখতে শুরু করলো। বইয়ের চারপাশটা তার হাতে মুঠে রাখলে, তবে তখনও হৃদ বউকে নিয়ে শিওর ছিল না তার ভবিষ্যৎ একত্রে হবে কিনা, বা আদৌ সে এই লুকায়িত সম্পর্কের সাথে জড়াতে চায় কিনা। কিন্তু যবে থেকে বুঝতে পারলো বউ তার জন্য দিশাহারা অস্থির পাগল হয়ে আছে তার খোঁজে, তবে থেকে হৃদের দৃষ্টি বদলালো। বউ তাকে না দেখে না জেনে ভালোবাসে। সে খারাপ কোনো মানুষ হতে পারতো, এমনটা যেন তার সংসার করতে চাওয়া মনোভাব হৃদকে খুব আকৃষ্ট করছে। এই যে তার বউ তাকে খুঁজে পাওয়ার জন্য দিশাহারা হয়, এটা হৃদের প্রচুর মানসিক শান্তি দেয়। তবে তার বউ তাকে ভালোবাসে, আর বউয়ের এই ভালোবাসা অনুভব করতে গিয়ে কীভাবে যেন হৃদের বউয়ের মাথায় মায়ার পা পিছলে পড়ে যায় একেবারে নাকমুখ থুবড়ে। সেই মায়া কাটিয়ে ওঠার সাধ্য আর হৃদের নেই। হৃদ অনুভব করতে পারে তার বইয়ের প্রতি টানটা দিন দিন বেড়েই চলেছে। তার মনে হচ্ছে সে খুব শীঘ্রই এই বইয়ের জন্য পাগল হয়ে যাবে। এখন তার এমন এক অবস্থা হয়েছে যে তার বউ যাই করুক না কেন সবই তার ভালো লাগে। মনে হয় তার সাথে এমন আধা পাগল বউটাকে মানায়। জীবনের এন্টারটেনমেন্টের জন্য হলেও এমন একটা আধা পাগল বউ থাকা জরুরি। এই যে তার বউ তাকে এত আগ্রহ নিয়ে দিনে দিনে অবসেশন জেদি পাগল বানাচ্ছে, আর সেই দুর্বল হার্টে পরিণত হয়ে পাগল হচ্ছে। এখন যদি শুনতে হয় তার বইয়ের ভালোবাসা মূলত তার জন্য নয়, তাহলে কেমনটা লাগে? কেন কোনো স্বাভাবিক ব্যক্তি কি স্বাভাবিক থাকতে পারে? অস্বাভাবিক না, মাথা গরম হয়ে যাবে। হৃদের অবস্থাও সেম। সে পারছে না বউকে থাপড়িয়ে লাল করে দিতে। বেয়াদব বউ একটা কপালে জুটছে তার। এই বইয়ের জন্য সারাক্ষণ হৃদের মন মেজাজ গরম হয়ে থাকে। এমনই রাগী রকচটা মানুষ, অল্পতেই রেগে যায় ব্যামো আছে, সেখানে বউটার জন্য মাথাটা আরও গরম হয়ে যায় আজকাল। মনতাত্ত্বিক চিন্তা ভাবনায় হৃদ ফুস করে নিঃশ্বাস পেল। আসিফ কক্ষে থাই গ্লাস ভেদ করে তাকালো ব্যস্ত শহরের দিকে। বউটার জন্য কেমন মন পুড়ছে, কিন্তু তারপরেও সে নিরুপায়। সে বউকে নিচ থেকে ধরা দেবে না বলে জিদ ধরে বসে আছে, আর সেই জিদ এখন মন পুড়ছে। হৃদ হাতে ল্যাপটপের শাটার টেনে বন্ধ করলো। কিছুই ভালো লাগছে না বলে হৃদ উঠে দাঁড়াতে গিয়ে টেবিলের ওপরে রাখা অবহেলিত আধুনিক ফোনটা তখনই ভাইব্রেশন করে উঠলো। হৃদ উঠে দাঁড়াতে সেদিকে তাকালো। চোখে ভাসমান হলো বেয়াদব বউ নামটি। হৃদ কলটি রিসিভ করলো না, বরং অবহেলিতভাবেই ফোনটা জায়গায় পড়ে থাকলো। সে আপাতত বউয়ের ফোন রিসিভ করবে না বলে জেদ করে আছে। যেভাবে হৃদের মনটা পুড়ছে ঠিক সেভাবে তার দহনও পূর্বে বলে স্থির করলো। হৃদ ফোন রিসিভ না করে মায়া উদাস মনে কান থেকে ফোনটা নামিয়ে টেবিলের ওপর রাখলো। হতাশায় ভারী নিঃশ্বাস ফেলে আবারও কল দিতে চাইলে পাশ থেকে বাধা দিল জুই। রাগান্বিত গলায় বলল, তুই এত আত্মসম্মান বোধ ছাড়া কীভাবে হলি ঋতু? একটা মানুষ তোর ফোন রিসিভ করছে না, তারপরেও বেয়ামি করে রোজ কেন কল দিচ্ছিস তুই? তোর লজ্জা থাকা উচিত। কলেজ ক্যান্টিনে দ্বিতলায় কোনায় টেবিলে গোল হয়ে বসে চার বান্ধবী। মায়া মুখোমুখি জুই বসে কপার ট্রাক দেখিয়ে কথাগুলো বলল মায়াকে। মায়া জুইয়ের কথায় উত্তরে দিয়ে জিরো মনে বলল, লজ্জা আত্মসম্মানবোধ দুটোই আছে আমার জুই, কিন্তু তাই বলে সবসময় আত্মসম্মানবোধ দেখাতে নেই। বিশেষ একটা সম্পর্ক সুস্থ রাখতে গেলে মাঝপথে নিজের আত্মসম্মানবোধও খোয়াতে হয়। সব জায়গায় সব কিছু চলে না। আমার সম্পর্কটা ঠিক তাই, ভীষণ নড়বড়ে একটা সম্পর্ক। তাই আমার অসুস্থ সম্পর্কটা আগে সুস্থ করি, তারপরে না হয় আত্মসম্মান বোধটা দেখানো যাবে। শ্রম না করে ভালো ফসলের চিন্তা করা যেমন বোকামি, ঠিক তেমনই একটা সম্পর্কে ভালোবাসা তৈরি না করে তার অপমান করে আত্মসম্মান নিয়ে বসে থাকলে অপর মানুষটি কখনোই আমার কদর বুঝবে না।
আমার কদর বা গুরুত্ব সামনে মানুষটি বুঝতে গেলে আমাকে অবশ্যই সেই মানুষটা স্পেশাল ফিল করাতে হবে, তাই না? সে আমার জন্য পাগল হবে। এখন দুনিয়ায় গিফট অ্যান্ড টেকের নিয়ম চলছে জুই, এক হাতে দেওয়া তো অন্য হাতে নাও। তাই আমাকে কিছু পেতে হলে অবশ্যই দিতে হবে। আজ আমি তাকে পাত্তা দিচ্ছি, কাল সে আমাকে গুরুত্ব দেবে, এটাই তো নিয়ম, তাই না? মায়ার জ্ঞানী কথায় বেশ অসন্তুষ্ট হলো জুই। তারপরে রাগ নিয়ে বলল, তুই এত পাত্তা দেওয়ার পরও যদি ওই লোকটার থেকে গুরুত্ব না পাস তাহলে কি করবি তুই তখন? মায়া উত্তর আসলে একইভাবে দৃঢ়তা দেখিয়ে বলল, সে আমাকে গুরুত্ব দেয় জুই, আর দেয় বলে সে আজ পর্যন্ত আমার কলটা কখনো কেটে দেয়নি, আর না আমার নম্বরটা দেখে ব্লক লিস্টে ফেলেছে। আমার কি মনে হয় জানিস জুই, লোকটা কোনো কারণে হয়তো আমার উপর রাগ করে আছে, আর সেই রাগ নিয়ে হয়তো আমার সাথে কথা বলতে চাইছে না। হতে পারে আমার প্রথম দিনের ব্যবহারে লোকটা অসন্তুষ্টটা, আমার উচিত হয়নি তার সাথে এভাবে রেগে কথা বলার। মায়ের কথা এবারও জুই অসন্তুষ্ট গলায় ঝেড়ে বলল, তোর কাছে আদৌ তোর জামাইয়ের কোনো দোষ পাওয়া যাবে বলে তা মনে হয় না। তোর জামাই তো নিষ্পাপ মানুষ। মায়া ফোন চালাতে ছোট করে সম্মতি দিল। জুই নাক মুখ কুঁচকে বলল, জামাই পাগলি। জুইয়ের অসন্তুষ্ট গলা কথাটি বলল। মায়া শুনেও না শোনার মতো বসে রইল ফোন চোখে। হাতের টাচে আবারও কল লাগে রিতকে, কিন্তু এর মাঝে ফোন কেটে শ্রেয়া মায়ের কল কেটে দিয়ে হড়বড় করে বলতে লাগলো, মায়া একটা কাজ করলে কি হয়? তোর জামাই কেমন লোক এই চরিত্রের একটু পরীক্ষা করে না দেখা যাক। তুই তাকে ভালোবাসিস তাই না? তোর জানা উচিত লোকটা কেমন চরিত্র। তাছাড়া লোকটা তোর কল রিসিভ করে না, হয়তো অপরিচিত নাম্বার দেখে। তুই একটা অপরিচিত নাম্বার থেকে লোকটাকে কল দিয়ে দেখ রিসিভ করে কিনা, বা পরিচিত মেয়েটার সাথে সে কেমন স্বভাব রেখে কথা বলে, এই নিয়ে একটু পরীক্ষা তো করাই যায়, তাই না? মায়ের সকল চোখে তাকালো শ্রেয়ার দিকে। কথাটা মন্দ বলেনি শ্রেয়া, একটা পরীক্ষা তো মায়া করতেই পারে, জামাই চরিত্র পরীক্ষা করতে, তাই না? মায়ের নাম্বার দিয়ে একবারে কথা বলছিল, সেই জন্য হয়তো লোকটা মায়ের নাম্বার চিনতে পেরে এখন রিসিভ করে না। তাই মায়া শ্রেয়ার কথাটা এই মুহূর্তে বেশ যুক্তি সঙ্গত মনে হলো, কিন্তু কথায় হলো কার ফোন করবে এ কথা জানিয়ে নাদিয়া তখন নিজের ব্যাগ থেকে মোটামুটি দামি একটা ফোন বের করে দিল মায়াকে। মায়া সেটা সহজভাবে গ্রহণ করলো। নাদিয়া বেশ ভালো পরিবারের মেয়ে, অনেক টাকা পয়সা আছে নাদিয়ার বাবা, সেক্ষেত্রে নাদিয়ার হাতে দামি ফোন থাকা অস্বাভাবিক কিছু না। মায়া হৃদের মুখস্থ নাম্বার হাতে নাদিয়ার ফোনে টাইপিং করে হৃদকে কল লাগালো। মায়া বেশ দৃঢ় ছিল এই অপরিচিত নাম্বারটা দেখে কলটা রিসিভ করবে না, কিন্তু হৃদ মায়ের দৃঢ়তা মঞ্চ করে কয়েক সেকেন্ডের মধ্যে কলটা রিসিভ করে ফেললো। এতে মায়া হতাশ হলো। মায়া ভারী হতাশায় ডুবে গিয়ে বলল, হ্যালো বাবু, কে? আমি তোমার বাচ্চার মা। মায়াকে ফের হতাশা ডুবিয়ে দিয়ে হৃদ উৎফুল্ল দেখিয়ে কথা মিলিয়ে বলল, হ্যাঁ বাবু বলো, আই মিস ইউ টু বাবু। মায়া উদাস গলায় বলল, আমার বাবু কি করে? তোমার বাবু আর বাবুর আম্মুকে বসে বসে মিস করে যান। তাহলে আজকে বাসায় তাড়াতাড়ি চলে আসো, আমি অপেক্ষা করছি। হ্যাঁ বাবু, আর একটু পরে চলে আসবো। আমার বাবু ডেকেছে আর আমি না এসে পারি বলো? আজকে রাতে খেলা হবে যান, তুমি আর আমি। মায়া লজ্জা থতমত খেয়ে বসলো। লোকটা এমন উল্টোপাল্টা কথা বলবে সেটা ধারণাতে ছিল না মায়ের। মায়া থতমত খেয়ে চোখ মুখ তাকালো মুখে বসা জুই, শ্রেয়া আর নাদিয়ার দিকে। সবাই উৎকণ্ঠ হয়ে ওদের কথা শুনতে আগ্রহ হলো। ফোনটা লাউড স্পিকারে দেওয়া। মায়া এক পলক জুই, নাদিয়া, শ্রেয়াকে দেখে গিয়ে থতমত গলায় বলল, বাবু? হ্যাঁ বলো। মায়া আমতা করে বলল, আই লাভ ইউ টু বাবু। হৃদের কথায় বলার সময় আসিফ তাড়াহুড়ো করে ঢুকছিল কক্ষে হাতে কিছু ডকুমেন্ট নিয়ে। হৃদকে ভাই ডাকতে হৃদ আসিফকে থামিয়ে দিয়ে বলল, এই ডিস্টার্ব করিস না তো, দেখিস না আমার বাবুর আম্মুর ফোন করেছে, ব্যস্ত আমি, তুই বাইরে যা। আসিফ হতবুদ্ধি হয়ে ড্যাব করে হৃদের দিকে তাকিয়ে থেকে বেরিয়ে গেল আস্তে করে। মূলত আসিফের মাথায় হৃদের কথায় আগামাথা কিছুই ঢুকলো না। এই বাবুর আম্মুটা আবার কে? হৃদ কখন বাবুর জন্ম দিল তা বুঝলো না। আসিফ বেরিয়ে যেতে হৃদ একই উৎফুল্লতা দেখিয়ে বলল, হ্যাঁ বাবু বলো, বাচ্চারা কি খেয়ে ঘুমিয়েছে? হ্যাঁ, তা কি খাওয়ালে? মার্কেটে দুধ তো শেষ, আমি তো এখনো আনিনি। তাই তুমি কোথা থেকে দুধ খাওয়ালে? হৃদের বেগতি কথায় মায়া হড়বড় করে কলটা মিউট করলো। লজ্জা সিটিয়ে জুইয়ের দিকে ফোনটা এগিয়ে দিতে বলল, আমি আর কথা বলবো না, তুই কথা বল জুই। লোকটা কেমন করে যেন কথা বলে, আমার লজ্জা লাগে। মায়ার কথা নাক মুখ কুচকে জুই বলল, আমি কেন কথা বলতে যাব? তোর জামাই, তুই কথা বল। তাছাড়া এইসব বেফাস কথা তুই আগে শুরু করেছিস। তুই কেন আগে বলতে গেলে? তুই তার বাচ্চার মা হোস, এখন তো সে এইসব বলবে, বাচ্চাদের খোঁজ নিবে না। পাশ থেকে শ্রেয়ার জুইয়ের কথা সমুদ্র। ঠিক জুই ঠিক বলেছে। মায়া, তুই আগে কথা শেষ কর। কলটা বেশিক্ষণ মিউট করলে লোকটি বুঝে যাবে আমাদের ফোন দিই। শ্রেয়ার কথায় মায়া তখনই কলটা আনমিউট করে কলটা লাউড স্পিকারে রেখে বলল, যান। কল মিউট করে কোথায় গিয়েছিলে? বাচ্চারা কি কান্নাকাটি করে তোমাকে বেশি জ্বালাচ্ছে? তুমি কি তাদের দুধ খাওয়াচ্ছ?
হৃদের এমন ভয়ানক ঠোঁটকাটা কথায় মায়ের ভারী লজ্জায় আড়ষ্ট হয়ে পড়লো। সাথে এটা ভাবলো মায়ের জামাই রয়্যাল না, সে ভিন্ন নারীর সাথে এমনই ফ্লাটিং করে বেড়ায়। মায়ের চোখ মুখে লজ্জায় ছেক কষ্টের ছাপ স্পষ্ট হলো। ভারী হতাশ গলায় বলল, আপনার বাচ্চারা দুষ্টু, আপনার মতোই না। যান, এই ছেদ তুমি নাও, আমার বাচ্চার মার মতন নটি হয়েছ। মায়া যখন হৃদের সাথে কথায় পেরে উঠল না তখন অবশেষে হার মেনে নিল। আপনি আমাকে চেনেন? কেন চিনব না? তুমি মাত্রই আমার জন্ম নেওয়া বাবুদের আম্মু। তোমাকে না চিনলে হবে বলো? মায়া হতাশ মুখ ভার করে চুপ করে রইল। মনটা খারাপ। মায়ের স্বামীর অপরিচিত নাম্বারে মেয়েদের সাথে ফ্ল্যাটিং করে বেড়ায়, এই কষ্ট মায়ের কোথায় রাখবে? মায়ের কলিজাটা ভীষণ পুড়ছে। সে আর কথা বলবে না। মায়াকে হুট করে চুপ হয়ে যেতে হৃদ বলল, কি ম্যাডাম, কথা শেষ? স্টক খালি? তো এরকম ফাজলামো কি আমার সাথেই প্রথম, নাকি লিস্টে আরও আছে? আপনি প্রথম, আর আমি যেন শেষ হই, মনে রাখবেন। মায়া চমকে উঠল। তার মানে লোকটা ওকে চিনে এতক্ষণ কথা বলছিল, কিন্তু কিভাবে চিনল? মায়া তো পরিচয় দেয়নি। তাহলে মায়া অধৈর্য গলায় তখনই জানতে চাইল, আপনি আমাকে কিভাবে চিনলেন? আমি তো পরিচয় দিইনি। আপনাকে চেনা আমার জন্য কঠিন কিছু নয় ম্যাডাম, বরং সহজভাবেই চিনে কথা বলেছি। তবে ওয়ার্নিং দিচ্ছি, এই রকম ফাজলামি যেন অন্য কোনো ছেলের সাথে না হয়, নয়তো থাপড়িয়ে গাল ফাটিয়ে ফেলবো। স্টুপিড। মায়া মিনমিন করে বলল, আপনি খালি বকা দেন, গুরুত্ব দেন না। গুরুত্ব আগে অর্জন করো, তারপরে। কল রিসিভ না করে অর্জন করবো কিভাবে জানি না। হৃদ একইভাবে উদাস গলায় বলল কথাটা। মায়া হৃদের কষ্ট পেয়ে আমার মন পুড়ে আপনার জন্য। মায়া যেন হুট করে হৃদের মনের কথাটা বলে ফেলল। মন তো তারও পুড়ছে বইয়ের জন্য। হৃদ ভোতা মুখে কতক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থেকে অস্বাভাবিকভাবে তেরামি করে বলল, এইসব মিথ্যা নাটকের ভাষা আমি বুঝি না, রাখছি। হৃদ কল কাটতেই মায়ার ঠোঁট উল্টো। লোকটা যে তেরা স্বভাবের হবে মায়া এতদিনে বেশ কয়েকবার বুঝতে পেরেছি। আজকে আবার তার প্রমাণ হলো লোকটা আসলেই তেরা। এই লোকটা সোজা বানাতে বানাতে মায়া আবার বাঁকা হয়ে যায়। তখনই নাদিয়া ব্যস্ত গলায় মায়াকে বলল, মায়া, তোর স্বামী অনেকেই ধুরুন্ধর লোক। অপরিচিত নাম্বার থেকেও তোকে কেমন চট করে চিনে ফেলেছে। কেমন হতাশা ভারী নিঃশ্বাস ফেলো মায়া। এই জামাই খোঁজ সে ইহজন্ম আর পাবে কিনা জানে না। তারপর দিনগুলো একইভাবে কাটছে। নিখোঁজ স্বামীকে খোঁজ না পায় উদাসীন যেন মায়ের দিন দিন বাড়ছে। হৃদ মায়ের সাথে ফোনে কথা বলে না। এই কয়েকদিন অপরিচিত ভেবে ফোন আলাপ হয়েছিল, ব্যাস এতটুকুই। তারপরে আরও একটি মাস কিভাবে যেন কাটলো। মায়া জুই আরিফের সঙ্গে বাড়িতে এসে বড় বোনের বিয়ে উপলক্ষে। ফায়েদের বাবা নিয়ে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফিরেছে গোটা এক সপ্তাহ হলো। ফায়েদের বাবা এখন পুরোপুরি সুস্থ না হলেও মোটামুটি ঠিকঠাক আছে। ওনার চিকিৎসা এখন বাংলাদেশের ডাক্তারের আয়ত্তে আছে, ওষুধ চলছে আর কি। মায়ের পরিবারের সবাই গিয়েছে ফায়েদের বাবাকে দেখতে। মুক্তা যায়নি, আরও যায়নি মায়া আর জুই। ওদেরকে না যাওয়ার পেছনে কারণ ছিল অবশ্যই। দুই পরিবারের মানুষজন বসে আলাপ আলোচনা করে মুক্তা আর ফায়েদের আনুষ্ঠানিক বিয়ের ডেট ফিক্সড করলো। সেই জন্য সামনে শুক্রবার বাদ রেখে এরপরে শুক্রবারে বিয়ে। মায়াদের বাড়ির মধ্যে হইচকাণ্ড। মায়া জুই কত খুশি বোনের বিয়ের বলে কথা। খুশিতে আত্মহারা হয়ে লম্বা লিস্ট বানিয়ে বিয়েতে কী কী কেনাকাটা করবে তা নিয়ে। মায়ের বাবা খানিকটা চিন্তিত মুখে ছোট মেয়ে মায়ের উল্লাস দেখলেন। তিনি বেশ কয়েকদিন ধরেই এই একটা বিষয় নিয়ে চিন্তিত। ওনার ছোট ভাই জামাল সাহেবের সঙ্গেও এই বিষয়ে কথা বলা হয়েছে। তিনি বড় ভাই শফিকুল ইসলামের ওপর দায়ভার চাপিয়ে দিয়েছে, যা ভালো হয় তাই করতে। আপাতত শফিকুল ইসলাম দ্বিধায় ভুগছেন বলে ওনার বড় ছেলে আবিরকে ডেকে পাঠালেন জরুরি তলবে। খাবার টেবিলে সবাই বসে। মায়া জুই খেয়ে দিয়ে আগে চলে গেল রুমে বোনের বিয়ে কেনাকাটা বাজারজাত তালিকা করতে। এই ফাঁকে খাবার টেবিলে খালি পেয়ে মনের কথাগুলো পরিবারের সামনে রাখতে চাইলেন শফিকুল ইসলাম। প্রথমে তিনি ছেলের মনোযোগ আকর্ষণ করে গলা ছেড়ে বললেন, আসিফ, তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। বাবার কথায় খাওয়ার থেকে মুখ উঠালো না আরিফ, বরং খেতে একইভাবে বলল, আমি শুনতে পারছি বাবা, বলো। শফিকুল ইসলাম এক পলক উপস্থিত সকলের দৃষ্টি রাখলো পরখ করে। ছোট ভাই জামাল ব্যতীত কেউ ওনার দিকে আপাতত তেমন মনোযোগ নেই। ওনার স্ত্রী ছেলে মেয়েদের বেড়ে খাওয়াচ্ছে। ছোট ভাইয়ের বউ আরিফের পাতে তরকারি তুলে দিতে এমন অবস্থায় ওনার কথাগুলো বলা অনুচিত হবে কিনা জানি। তারপরে তিনি গম্ভীর গলা ভারী আওয়াজে বললেন, মায়ের জন্য চেয়ারম্যান সাহেবের বড় ছেলে বিয়ের প্রস্তাব এসেছে, আমি তাতে মত দিয়েছি। তো বন্ধুরা, আজকে পর্ব এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত, বিদায়।